গণভোট তো এমন না যে এটা পাস হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সবকিছু হয়ে যাচ্ছে, কারণ এটা একটা ইস্যু নিয়ে তো না, এটা তো এক গাদা ইস্যু নিয়ে, সনদের তো এক পৃষ্ঠা সনদ না। এটা এখনো অধ্যাদেশটা আমার আপনি দৃষ্টিতে আনলেন, আমি তো দেখিনি এই দৃষ্টিটা আছে, তো এটা তো পাস হওয়া উচিত, কারণ এটাই তো সত্য ইতিহাস। এর থেকে অসহায় অবস্থায় তো বাংলাদেশ কখনো পড়ে নাই যে আমার সার্বভৌমত্ব নিয়ে সংকট তৈরি হয়েছে। আপনার জুলাই জাতীয় সনদ যেটাকে বলা হয়, এটা প্রেসিডেন্টের আদেশে জারি করা হয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সংস্কারের যে স্বপ্ন দেখেছিল সাধারণ মানুষ, তা কি এখন থমকে যাওয়ার উপক্রমে? জুলাই জাতীয় সনদ এবং এর আইনি ভিত্তি নিয়ে এখন জাতীয় সংসদেই চলছে টানাপোড়েন। সংবিধান সংস্কারের প্রক্রিয়া যেখানে চূড়ান্ত হওয়ার কথা, সেখানে প্রধান রাজনৈতিক দল বিএনপির অবস্থান নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নবোধক চিহ্ন। বিশেষ করে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জারিকৃত অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ এখন অন্ধকারে। একদিকে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো একে গণভোটের রায়ের সাথে প্রতারণা বলে অভিহিত করছে, অন্যদিকে সমালোচকরা বলছেন রাষ্ট্র কি আবার সেই পুরনো সাংবিধানিক কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে? গণভোটে ৭০% মানুষের সমর্থনের পরও কেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে এই বিতর্ক? সংবিধান সংস্কার আর সংশোধন, এই দুই শব্দের আড়ালে কি নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ ঘটছে? আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব, রাষ্ট্র কি সংস্কারের পথে অগ্রসর হচ্ছে নাকি পুরনো কাঠামোর দিকে? কোন পথে যাচ্ছে বাংলাদেশের আগামী রাজনীতির গতিপথ? এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। সেই সঙ্গে আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আনিস আলমগীর, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা যেই বাস্তবতা দেখছি, গণভোট ইস্যুতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য এবং গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে এনসিপিও। বর্তমান বাস্তবতায় জানতে চাই, রাষ্ট্র কি সংস্কারের পথে অগ্রসর হচ্ছে নাকি পুরনো কাঠামোর দিকে? রাষ্ট্র সংস্কারের পথে কিনা কাঠামো, আপনি তো নিজে বললেন যে সংস্কার এবং আরেকটা কি শব্দ বললেন যেটা বিএনপি সংশোধন এবং সংস্কার, এই দুইটার মধ্যেই তো ঘুরপাক খাচ্ছে এটা কথা মালার মধ্যে। কিন্তু ওনারা যেটা করতে চান সেটা দুই দলে একই জিনিস করতে চান। আমি এই জনগণকে যেভাবে ওনারা বিভ্রান্ত করছেন, যে বিশেষ করে বিরোধী দলের তরফ থেকে যে এটা আসছে এবং সরকারি দলও যে কথামালার মধ্যে চালিয়ে যাচ্ছে, তো এটার মূল জিনিসটা আসলে মানুষ জানতে পারছে না যে আসলে সমস্যা কোথায়। কারণ সরকারি দল বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করছি, আমরা যেটা অঙ্গীকারবদ্ধ আমরা সব কিছু করবো পায়ে পায়ে করে, দাড়ি কমা সহ আমরা পূরণ করতে চাচ্ছি। এবং বিরোধী দল করছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই এবং গণভোটের প্রেক্ষিতে। তো গণভোটটা কোথা থেকে আসলো? গণভোট তো আসছে জুলাই সনদ বাস্তবায়ন করবে কি করবে না এই প্রশ্নে। গণভোটে কি আলাদা কিছু হয়েছে? এটা অন্য কিছুর উপর তো গণভোট হয় নাই, গণভোট তো এটার উপরে হয়েছে। তো সেই জায়গায় যখন বিএনপি বলছে যে আমরা গণভোট এই জুলাই সনদ বাস্তবায়ন করবো, সেই জায়গায় তো হয়ে গেল। গণভোট তো এমন না যে এটা পাস হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সব কিছু হয়ে যাচ্ছে, কারণ এটা একটা ইস্যু নিয়ে তো না, এটা তো এক গাদা ইস্যু নিয়ে, সনদের তো এক পৃষ্ঠা সনদ না। তো তাহলে বিএনপি যে কমিটেড ছিল, যেখানে যেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেই সবগুলো নিয়ে তারা যদি ওই অবস্থান থেকে সরে যায়, তখন আমরা বলতে পারি যে এটা বিএনপি এখানে গাদ্দারি করছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা বলছে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটাই আমি বাস্তবায়ন করব, এখানে তো আমি নতুন করে কিছু দেখছি না। তাহলে বিরোধী দলের অস্বস্তির জায়গাটা কোথায়? বিরোধী দলের অস্বস্তির জায়গায় সরকারি দল এবং বিরোধী দল দুই দলেই যে জিনিসটা জনগণকে ধোকার মধ্যে রেখেছে, যেটা বলছে না, সেটা হচ্ছে যে ভোটটা হলো, সেই ভোটের প্রেক্ষিতে একটা কথা ছিল যে যত ভোট পাবে সংসদ নির্বাচনে, যে ভোট পাবে সেই অনুপাতে মনে করেন হবে সংসদ সদস্য, উচ্চকক্ষের সংসদ সদস্য পদ পাবে। মনে করেন এনসিপি 7টা পেয়েছিল না 6টা পেয়েছিল, সেখানে 6টা পেয়েছে। যদি ভোটের রেশিও হিসাব করে আর 3টা হবে। আর যদি হিসাব করে যে সংসদ সদস্য হিসাব করে 300 আসনের মধ্যে কত আসন পেয়েছে, সেক্ষেত্রে হয়তো একটা কি 2টা পাবে। তো সেই ইয়েতে জামাত
ওইরকম একটা হিসাব হবে, বিএনপির একটা হিসাব হবে, কিন্তু তারা এই জিনিসটাতে অন্ধকারে রাখছে মানুষকে। বিএনপি চাচ্ছে যে সংসদ সদস্য যতজন নির্বাচিত হয়েছে তাদের সংখ্যানুপাতে আপনার ইয়ে হবে, ওই উচ্চকক্ষে বন্টন হবে, যেটা আমাদের এখন যেটা হচ্ছে মহিলাদের সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা অ্যাপ্লাই হবে। আর জামাতে ইসলাম এবং এনসিপি এবং তাদের এবিসি আরো যারা আছে তারা সবাই চাচ্ছে যে ভোটের ভিত্তিতে হবে, ভোটের ভিত্তিতে হলে তাদের সংখ্যা হয়তো কিছু বাড়বে। আর এগুলো একটা ড্রামা, সংসদের বাইরে ভিতরে এগুলো ড্রামা, এবং এই সমস্ত ড্রামা নেওয়ার মতো মানুষের ইয়েতে নাই। কারণ মানুষ এতে নাই এই জন্যই যে বিশ্বে চলছে একটা অর্থনৈতিক 12টা বেজে যাচ্ছে, যে যুদ্ধ যতদিন বন্ধ না হবে ততদিন জ্বালানির কি হবে সেটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জ্বালানিকে নিয়ে আমেরিকা এবং ইরানের যে ক্রাইসিস চলতেছে, যুদ্ধ চলতেছে ইসরায়েল সহ, এবং ইরান একদম মানে একেবারে বলতে গেলে 100% এটাকে জ্বালানি যুদ্ধ হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে তারা, যেহেতু হরমুজ পলানি বন্ধ হয়ে আছে এবং বাংলাদেশ সহ বহু রাষ্ট্র এটা যারা সাফারার, এবং চীন বলতেছে যে তার একমাত্র সমাধান হচ্ছে যুদ্ধ বন্ধ করা, যুদ্ধবিরতি করা। কিন্তু ট্রাম্প তো অকথ্য ভাষায় গালাগালি করছে, ইরান তার অবস্থানে আছে। তো এই পরিস্থিতিতে বিশ্ব কোথায় যাবে, বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে, সেগুলো নিয়ে প্রশ্ন। এখন ছেলে মেয়েদেরকে ইয়ে দিচ্ছি আমরা, একটা পরীক্ষার উপরে রাখছি, তাদের ক্লাস হবে না অনলাইন ক্লাস হবে না অফলাইন ক্লাস হবে। তারপরে মানুষের ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল করেন, এমনিতে ডক্টর ইউনূসের 18 মাসের ব্যবসা বাণিজ্যের 12টা বেজেছে। এখন যখন ইনভেস্টমেন্ট হচ্ছে, মানুষ টাকা বের করেছে, অর্থনীতি একটু প্রাণচাঞ্চল্য আসছে, সেই জায়গায় এসে আবার ব্যবসাপাতি 6টা বাজে বন্ধ করে দিতে হবে, সিনেমা হল বন্ধ করতে হবে, এই করতে হবে, সে করতে হবে, যেগুলো জারি হচ্ছে, এবং এটা বাস্তব, না করে উপায় নাই। তেলের জন্য একটা প্যানিক তৈরি হয়েছে, এবং হামের টিকা দেওয়া হয় নাই। ডক্টর ইউনূস যে বাটপারি করে গেল জাতির সঙ্গে, এবং এই জিনিসটাকে যে এত অবহেলা করে গেল, এবং একটা অপদার্থ মহিলাকে এখানে স্বাস্থ্যমন্ত্রী বানালো, এবং অপদার্থ লোকগুলোকে নানা জায়গায় পোস্টিং করলো, সেই প্রেক্ষিতে যে বাংলাদেশ একটা মানে ভয়াবহ ইয়ের মধ্যে পড়েছে, তো 40 দিনের সরকারের পক্ষে সেটা কতটুকু সামাল দেওয়া সম্ভব, সেটা বিরোধী দলগুলো একটু সামাল মানে। এবং আপনি নিশ্চয় অবগত আছেন, গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর বেশ কয়েকটি যে বাতিল হচ্ছে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এবং প্রধান উপদেষ্টাকে রাজপথে নেমে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে। খুবই ভালো, আমি এটা খুবই সাপোর্ট করছি, আমি সঙ্গে সঙ্গে সাপোর্ট করেছি যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং আরও যারা এখানে আছে, বিশেষ করে আলী রিয়াজকে সহ, এরা রাস্তায় নামা উচিত। তাহলে মানুষকে বুঝাবে যে কি হেন জিনিস আমরা করে গিয়েছিলাম, যারা এটা বাস্তবায়ন করছে না, এবং এটা যদি বাস্তবায়িত হয় দেশ কোথায় চলে যাবে, এগুলো বোঝানো উচিত। না বুঝিয়ে ওরা মানুষকে সাফারিংসে ফেলে দেওয়া উচিত না। জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য ছিল তো রাজনৈতিক ঐকমত্য, 9 মাসে তাহলে হলোটা কি? ঘোড়ার ডিম হয়েছে। ডক্টর ইউনূস দেশটারে যেমন ঘোড়ার ডিম চালিয়েছে, ওই 9 মাস বা 8 মাসে যেটা করেছে সেটা ঘোড়ার ডিম হয়েছে। কিন্তু এই ঘোড়ার ডিমের মধ্য দিয়েও তারা যে একটা বিষয়তে ঐকমত্য হয়েছিল, এবং সেই প্রেক্ষিতে তো তারা স্বাক্ষর করেছে, তাই না? জুলাই সনদ তো তারা স্বাক্ষর করেছে। এখন তারা বলতে পারে যে জুলাই সনদে আমরা যেটা স্বাক্ষর করেছি, বিএনপি যেটা স্বাক্ষর করেছে সেটা মানছে না, তখন মানুষ এটা নিয়ে মাথা ঘামাতে পারে যে বিএনপি কোথায় কোথায় মানছে না, সেই জায়গায় দেখি। আমি একটা উদাহরণ বারবার দিচ্ছি, সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা। দেখেন, বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষ করে নিম্ন আদালতের স্বাধীনতা সরকারের হাতে রয়ে গেছে বহু বছর থেকে, স্বাধীনতার পর থেকেই। তারা নিজেদের মতো অ্যাক্ট করতে পারে না, বিশেষ ক্ষেত্রে তারা সরকারের ইশারায় তাদেরকে পরিচালিত হয়। ডক্টর ইউনূস কি সেটা পরিবর্তন করেছে? বরং আরও কত চরম খারাপ করা যায় বিচার বিভাগকে, সেই কাজটাই করেছে। এই 18 মাস ধরে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে নির্বিচারে জেলে ভরেছে, এবং জেলে ভরে রেখে দিয়েছে। 18 মাস, 20 মাস, 21 মাস এভাবে আছে, 19 মাস চলতেছে এখন অনেকের। সেই লোকগুলোকে কোনো জামিন দিচ্ছে না, বিনা বিচারে আটকিয়ে আছে, এবং একটা মামলাতে 700-800 করে, একটা জুলাই হত্যা মামলা 700-800 করে লোককে আপনার আসামি করে রেখেছে, কিন্তু তাদের জামিন দিচ্ছে না। এবং বিচার বিভাগ যখন জামিন দিচ্ছে এই সমস্ত ভুয়া মামলাতে, আসিফ নজরুলের মতো বাটপার তখন আবার তাদেরকে শাসায় যে কি করে হচ্ছে, কি করে আপনারা জামিন দেন এদেরকে, স্বৈরাচারের দোষদেরকে, আমরা এগুলো দেখব।
সেই সময় তাহলে আপনি যখন ক্ষমতায় থাকেন, আপনি বিচার বিভাগের স্বাধীনতা কি সেটা বুঝেন না। আমি শেষ করে দিচ্ছি, দুদক কি জিনিস আপনি সেটা বুঝেন না। দুদককে আপনি শক্তিশালী করতে চান, কিন্তু আনিস আলমগীরের পেছনে আনিস আলমগীরকে গ্রেপ্তার করে আপনি আবার দুদকের একটা মামলা দিয়ে দেন। একটা ভুয়া মামলায় আপনি আমাকে গ্রেপ্তার করেন সন্ত্রাসী হিসাবে, আবার আরেকটাতে দিয়ে দেন দুদকের মামলা। তার মানে হয়রানি কত প্রকার করা যায়। তো ইউনূস নিজে যেটা প্র্যাকটিস করে নাই সেটা মানুষকে শিখাতে চাচ্ছে। ইউনূস নিজে যেখানে রাষ্ট্রপতিকে সম্মান করে নাই এবং এখন বলছে রাষ্ট্রপতির মানে প্রধানমন্ত্রীর সাথে তার যে ক্ষমতার ভারসাম্য মানবে, ভারসাম্য তো সে নিজেই বিশ্বাস করে না। সে যখন প্রধান উপদেষ্টা ছিল তার মানে তো প্রধানমন্ত্রীর পদমর্যাদাতেই ছিল। সে পদমর্যাদা থেকে সে 14 বার বিদেশ সফর করে একদিন তার সাথে দেখা করে নাই। সে কতটা, এবং ওই লোকটাকে রীতিমতো বন্দি করে রেখেছে। সো ইউনূস নিজে যত বাটপারি করেছে সেই বাটপারিটা সে নিজে স্বীকার করে না, সে আবার গণতন্ত্র শিখাতে এসেছে, সংস্কার শিখাতে এসেছে। তো মানুষ তখন রাস্তায় যখন নামবে তখন তাকে জিজ্ঞেস করবে, এবং এসএসএফ ছাড়া সে যাতে রাস্তায় নেমে আসে এবং এনসিপির দাবি অনুযায়ী যাতে রাজপথে থাকে, সেটা আমি চাচ্ছি। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি যেহেতু অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারকে বলা হতো দল নিরপেক্ষ সরকার, অরাজনৈতিক সরকার, এবং গণঅভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। অন্তর্বর্তী সরকারের আসলে বিচার বিভাগে প্রভাব বিস্তার করা কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য কেন থাকবে? কারণ তার এইমটাই তো ছিল যে দেশকে এগিয়ে নেওয়া না। তার প্রধান এইম হয়েছিল যে 24কে দিয়ে স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিস্থাপিত করা, 71-এর গ্লানি দূর করার জন্য, বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস সবকিছু মুছে দেওয়া, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দেওয়া, আওয়ামী লীগ নামক একটা দল সেটাকে নিঃশেষ করে দেওয়া, এই সমস্ত ভিন্ডিকটিভ কার্যক্রম যখন সে করেছে সেই প্রেক্ষিতে এটা হয়েছে এবং তার এটা করতে হয়েছে। আমি তো উদাহরণ দিলাম। এই ভিন্ডিকটিভ কার্যক্রমের পেছনে বিশেষ কোনো কারণ বা এরকম কোনো বিষয় আছে? ইউনূস রাজাকারদের প্রতিনিধি হিসেবে ছিল, সে তাদের গডফাদার হিসেবে ছিল, সেজন্য করেছে এটা। অন্য কি কারণ আছে? অন্য কি কোনো তো কারণ দেখি না। আপনি 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা যদি কোনো অপশাসন করে থাকে, তারা যদি বিনা ভোটের যে ইলেকশন করেছিল সেগুলোর পরিপ্রেক্ষিতে তো ওই আন্দোলন হলো যে আওয়ামী লীগ যেটা গণতন্ত্রের পথে অন্তরায় ছিল, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। তো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি কি করলেন? আপনি ভাই ভাই একটা ইলেকশন করলেন, আপনি বিএনপি আর জামাতের একটা ইলেকশন করলেন, জামাতের বি টিম সি টিম আর কতগুলোকে নিয়ে একটা ইলেকশন হলো। এই ইলেকশনে আপনি 9 কোটি 7 কোটি 8 কোটি মানুষকে আপনি দূরে রেখেছেন রাজনীতি থেকে। তো আপনি এটা ইনক্লুসিভনেস তো কিছু আসলো না। নির্বাচন নিয়ে আরো প্রশ্ন আছে জনাব আনিস আলমগীর, পরবর্তী অংশে আমি আপনার কাছে আবারও ফিরছি। বলছি আপনি একটা বিতর্কিত নির্বাচন করে জাতিকে কি দিয়েছেন? আপনি ঐক্যবদ্ধ করতে পারতেন, সেই জায়গায় আপনি ব্যর্থ, কারণ আপনার ভিন্ডিকটিভনেসের জন্য এবং আপনার নিজের লোভের জন্য। আপনি দেখেছেন, আপনাদের কালের কণ্ঠ রিপোর্ট করেছে কি হারে দেশের লুটপাট করেছে শেষ প্রধান উপদেষ্টার পোস্টে থেকে, মানে অসাংবিধানিক যেটা তার শপথ ভঙ্গ হয় সেই কার্যক্রমগুলো করেছে, লুটপাট করেছে, লুটপাটের রাজতন্ত্র করে গেছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। জনাব এম এ আজিজ, যারা গণভোট মানবেন না তারা মুনাফেক, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে। অন্যদিকে বিএনপি মহাসচিব আবার বলেছে জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে বিএনপির আগের ঘোষণা আর এখন বিএনপির বর্তমান সংসদীয় অবস্থানের মধ্যে কোনো বৈপরীত্য আছে কি? ধন্যবাদ আপনাকে, আনিস ভাইকে এবং দর্শক শ্রোতা। দেখেন, যে দুজনের নাম বললেন, শিশির মনির এবং অধ্যাপক বলা হয়, প্রাইভেট কলেজে কয়েকদিন গেছে, তারপর অধ্যাপক আপনার গোলাম পরোয়ার, দুজনই কিন্তু জনগণ রিজেক্ট করেছে, দুজনে কিন্তু হতে পারে নাই, এমপি হতে পারে নাই। এখন তারপরে আনপার্লামেন্টারি শব্দ, বেইমানি করেছে, মুনাফিকি করেছে, এই শব্দগুলো তো আনপার্লামেন্ট শব্দ। সংসদ সদস্য হলে আমার ধারণা এই কথাগুলো বলতে পারতেন কিনা সন্দেহ। যাই হোক, মূল কথায় আসি। দেখেন, বরাবরই বলেছে, প্রেস সেক্রেটারি বলেছে এটা সাংবিধানিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। যেটা কারণ হচ্ছে 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে এই সংবিধানের 138 অনুচ্ছেদের আফল করার কথা বলে ওত নিয়েছে এই প্রেসিডেন্টের কাছে। এই প্রেসিডেন্টের কাছে সুপ্রিম কোর্ট বলেছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং কয়েকজন উপদেষ্টা রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন, এবং এই রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছে
এবং আপনি জানেন এটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার, তাদের তো কোনো সংস্কার করার ম্যান্ডেটই নাই, কিন্তু তারা ম্যান্ডেট করেছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটাকে লিঙ্গার করা। দেখেন না, আগে ইউনুস হাঁটে গেলে, তার উপদেষ্টা হেঁটে গেলে মানুষ বলতো আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন সরকারে থাকেন। আর শেষ পর্যন্ত আসিফ ভুঁইয়া ছাত্র উপদেষ্টা যিনি ছিলেন, সে তো বললই ডিপ স্টেট 2029 পর্যন্ত আওয়ামী লীগের যতদিন টেনের অতদিন ক্ষমতায় থাকার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছে, নীল নকশা সাজিয়ে দিয়েছে। নীল সরকার সাজিয়ে তারা বলেছে বিএনপির সব মামলায় আছে, তারা তো আটকাই আছে, সুতরাং তারা থাকতে পারে, ইচ্ছে করলে থাকতে পারে। এখন আপনি খেয়াল করে দেখেন, এখন এই আপনাদের কালোর কণ্ঠে রাষ্ট্রপতির সাক্ষাৎকার ছাপা হয়েছে, তার সাথে আমারও দেখা হয়েছে, কথা হয়েছে। 133টা অধ্যাদেশ জারি করেছে রাষ্ট্রপতির নামে, কিন্তু অনেক অধ্যাদেশ তিনি জারি করেন নাই। এখন এই অধ্যাদেশের ভিতরে 1, 2 হলো যেটা হানা ভোট দিয়েছে, এটা তো ইউনুস সাহেব তো নিজে ক্যাম্পিং করেছে, আপনারা দেখেছেন। তো আপনার জুলাই জাতীয় সনদ যেটাকে বলা হয়, এটা প্রেসিডেন্টের আদেশে জারি করা হয়েছে এবং এটা 93-1 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট সংবিধান যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত যেটা আদেশ দিতে পারে না, রাষ্ট্রপতিও আদেশ দিয়ে যেটা করেছে সেটা বিএনপি বলছে অবৈধ। কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রশ্ন রেখেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে বিএনপি যে আপত্তি তুলেছে, একই আদেশ মেনে তারা নির্বাচন করে সরকার গঠন করেছে, তাহলে আরেকটি আদেশ মানতে বাধা কোথায়? এটা জুলাই সনদের উপরে তো আদেশ হয় না, ওটা তো জুলাই সনদের ব্যাপারে হানা ভোট হয়েছে, হানা ভোট হয়েছে। এটা নির্বাচনের কথা বলছি, নির্বাচনে আদেশ লাগবে কেন? এটা তো সাংবিধানিক বিষয়। এটা আমার কথা হচ্ছে যে সেখানে হানা ভোট হয়েছে। তো জামাত তো বলছে যে 2026-এ সংবিধানের নির্বাচন হওয়ার কথা ছিল না। কোথায় ছিল না? তাহলে ইউনুসের বিচার হবে। গোলাম পরোয়ার আর এনসিপি ইউনুসের শীর্ষ ছিল, তাদের সিদ্ধান্তে এগুলি পিছাইছে। আপনার নেপালে ইলেকশন হয়েছে না, প্রধানমন্ত্রী কার্কি প্রথম শব্দ উচ্চারণ করছে আমরা বাংলাদেশ হব না। ছাত্ররা উদ্বোধন করে সরকার ফেলাই দিছে না, বলছে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাও, 6 মাস পরে নির্বাচন হবে অত তারিখে, তারা চলে গেছে। তাহলে কি বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হলো? ব্যর্থ হবে কেন? আগেই ব্যর্থ হবে কেন? এখন সংসদে 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে এবং জুলাই সনদে যেটা প্রিন্টেড এবং যেটা বিএনপি বারবার বলছে, যেটা আনিস ভাই বললো, যে তারা বলেছে যারা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে বিএনপি, সেটা তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। নোট অফ ডিসেন্ট যেখানে দিয়েছে তার নিচে লেখা আছে, আলী রিয়াজের সাথে বিবিসিতে আমার তর্ক হয়ে গেছে, সে পারলে উঠে যায় এরকম অবস্থা। ওখানে লেখা আছে, নোট দিয়ে ব্র্যাকেটে লেখছে যে যারা এই নির্বাচনের ইশতেহারে যে নোট অফ ডিসেন্ট যে বিষয় দিয়েছে সেই দিয়ে যদি প্রস্তাবে মানে ইশতেহারে দিয়ে যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে এটা বাস্তবায়ন করতে পারবে। তো তাহলে যতগুলোতে নোট অফ ডিসেন্ট যে পার্টি দিয়েছে, বিএনপি বেশি দিয়েছে, সেগুলো তো তারা দায় মুক্তি পেয়ে গেছে, তারা তো সেটা বাস্তবায়ন করতে বাধ্য না। বাকিগুলোর প্রশ্ন আছে এবং বাকিগুলো দেখেন অধ্যাদেশ জারি করেছে বলা হচ্ছে 193টা, তার 98টাকে মানে কোনো মানে প্রশ্ন নাই, সেগুলো অটো পাস হয়ে গেছে। তারপরে 16টা যেটা বলা হচ্ছে যে আপনি আগে বললেন যে সুপ্রিম কোর্ট, মানবাধিকার কমিশন ইত্যাদি ইত্যাদি, তারা বিএনপি বলছে যে এটাকে আরও রিফাইন করে আরও শক্তিশালী করে সংসদে স্ব মন্ত্রণালয় উপস্থাপন করবে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যেসব এখন 10 তারিখ পর্যন্ত, নেক্সট 10 তারিখ পর্যন্ত হচ্ছে অধ্যাদেশগুলো পাশ করার সময়, যে অধ্যাদেশগুলো পাশ করা হলো না, অর্থাৎ এই সংসদে উপস্থিত হলো না, সেগুলো কিন্তু নতুন করে আপনার অধ্যাদেশ জারি করতে হবে, তাহলে এটা সংশোধন আকারে জারি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়া, মূল কথা হচ্ছে যে কোন প্রক্রিয়ায় সংবিধান সংশোধন হবে, সেটাও কিন্তু সংবিধানে বলা আছে, 132 অনুচ্ছেদে বলা আছে। কিন্তু যে বিতর্ক চলছে সংবিধান সংস্কার না সংশোধন, সেটি কি অপ্রয়োজনীয়? সংবিধানে সংশোধনই লেখা আছে, সংস্কার লেখা নাই। 132 অনুচ্ছেদে সংশোধন, ওখানে সংশোধন করার কথা বলা আছে। সংসদ একমাত্র জায়গা যেটা সংবিধান সংশোধন করা হয়। হ্যাঁ, সংস্কার বলেন, কথা তো প্রতিশব্দ কাছাকাছি করেন, কিন্তু সংবিধানের সংশোধন লেখা আছে এবং হেডও তাই আছে। হ্যাঁ,
তো আমার কথা হচ্ছে যে সংবিধানের গণভোট এখন 11 দল জামাত এবং 11 দলের দাবি হচ্ছে যে জুলাই জাতীয় সনদ এবং সংসদ সংস্কার পরিষদ একসাথে বসে 106 সপ্তাহের মধ্যে এইটা অটো পাস দিতে হবে। জুলাই সনদ অটো পাস, সংবিধানে সংসদে পাস না হলে অটো পাস কেমনে হবে? ওটার লেখা আছে অটো পাস কেমনে হবে। সংসদে যতক্ষণ পাস না করবে কোনো কিছু আইন হবে না, অর্থাৎ সংবিধানে যুক্ত হবে না। তো এখন বিএনপি তো বলছে যে আমরা যেটা আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা অক্ষরে করে পালন করব। তারপর তাদের 31 দফা আছে। এখন যদি আপনি বলেন যে এই যেগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে এটা যদি বাদ দেন তাহলে বিএনপির অরিজিনাল 31 দফা থাকে। কিন্তু রাজপথে আমরা দেখছি যে আন্দোলন হচ্ছে এবং বিরোধী দলের কঠোর হুঁশিয়ারি রয়েছে সরকারের প্রতি। গণভোটের রায়কে না মানলে সরকারকে অবৈধ আখ্যায়িত করে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব। জানতে চাই সরকারকে অবৈধ এই দাবির আসলে ভিত্তিটা কি? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে আলোচনায় আমরা ছিলাম, গণভোটের রায়কে না মানলে সরকারকে অবৈধ আখ্যায়িত করে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা দেখছি সরকারকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, বারবার আন্দোলনের হুমকিও দেওয়া হচ্ছে। হুঁশিয়ারি বললেন কেন? সংসদে ওয়াকআউট করা গণতন্ত্র, অপোজিশনের রাইট। ওয়াকআউট করেছে, তারপরে সমাবেশ করেছে শান্তিপূর্ণভাবে, হেঁটে গেছে বায়তুল মোকাররমের ওই জামাত ইসলামের দক্ষিণ উত্তর গেট, ওখানতে হেঁটে কাকরাইল পর্যন্ত গেছে, শেষ করছে মিটিং। ঠিক আছে, করুক। কিন্তু যে সরকারের বয়স 2 মাসও পূর্ণ হয়নি, বারবার এই হুঁশিয়ারিগুলো কি আসলে সমাধানের পথ খুলবে নাকি সংঘাতের? না, এও বলছে ইউনূস সাহেব মাঠে নামুক, নামলে ভালো ভালো, কারণ তাকে আলী রিয়াজকে নিয়ে নামুক। আমি কিন্তু যখন সে প্রধান উপদেষ্টা, আমি তার অকামের লিস্ট তখন আপনার দেশ টিভিতে আছে, আমি লিস্ট দেখেছি। সে কি পরিমাণ চুরি করছে, বাটপারি করছে, সে তো একটা বাটপার। তার যখন 6 তলা হাঁটা উঠায় তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছি, পত্রিকায় ডকুমেন্ট আছে। এখন দেখি তো সে পুরা অন্য দেশের এজেন্ট, এবং সে মুসলমানও না, ইহুদি সে, জানেন আপনি। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা মাফ করছে, গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা মাফ করছে, সে ম্যান পাওয়ার ব্যবসা নিছে, সে সব বিদেশি লোকজন আইনে এই অন্তর্বর্তীকালীন সরকারে বসাইছে এবং সব লুটতরাজ করছে। প্রায় প্রত্যেকের এই দুদকে অভিযোগ আছে, এই দুদকে বিচার হবে না। তার বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে যতগুলো ফৌজদারি অপরাধ ছিল, কেস ছিল, সব এক্সিকিউটিভ অর্ডার নিজেই প্রত্যাহার করে নিয়েছে। বলেন তো, 7টা মামলা, 7টা মামলা তার প্রত্যাহার করে নিয়েছে। বিশ্ববিদ্যালয় দিয়েছে, নার্সিং হোমে বিয়ে বাড়ি পুরোর অর্ধেকটা কিনে হালাইছে সে। টাকা পেল কোথায়? গ্রামীণ ফোন স্টারলিংক, আরে যারা স্টারলিংক ব্যবহার করবে হারা তো টাকা নিয়ে ভাগিয়ে গেছে। স্টারলিংক রয়েছে গ্রামীণ ফোনের আন্ডারে, স্টারলিংক কেউ এখন নিতে পারে না। সব কিছুতে তার, আবার সে নিজে একটা ট্রাস্ট করেছে, তার ফ্যামিলি ট্রাস্ট, গ্রামীণ ব্যাংকের অফিসে আছে তার। সুতরাং এরকম বাটফার আমি দেখি নাই। আমি তাকে জাতীয় সম্পদ মনে করেছি, এই জন্য তার পক্ষে টকশো করেছি, লিখেছি। এখন সে দেশটারে ফোকলা বানা ফেলাইছে এবং সবগুলোকে নিজে চুরি করছে এবং তার উপদেষ্টা সবগুলোকে চুরি করার সুযোগ দিছে এবং সবগুলো বস্তা বস্তা টাকা চুরি করছে এবং সবার বিরুদ্ধে দুদকে অভিযোগ। এটা তো এই সরকারের কাছে আমি দাবি করব যে তাদের বিচার হওয়া উচিত, যাতে এইভাবে লুটেরা বাহিনী আর কোনোদিন দেশে না আসতে পারে, ক্ষমতায় না আসতে পারে। তাদের বিচার হওয়া, তো অভিযোগ আছে, তদন্ত হবে না? তদন্ত হবে, এবং কালের কণ্ঠে রেকর্ড আছে। আমি তো মুখে বলছি, অনিয়ারে বলছি, সেগুলো রেকর্ড আছে। প্রয়োজনে আমার কাছে লিস্ট নেই, আমি সাক্ষী দেবো কি কি ইউনূস নিছে, ফেভার নিছে, সব বলে দেবো। এটাও বলেন সর্বশেষ আমেরিকার সাথে একটা গোলামি চুক্তি করে গেছে না, আজকে আবার ওই পররাষ্ট্র মন্ত্রী বলছে গোলামি চুক্তি করা হয়নি, কোনো চুক্তি করা হয়নি, এই কথা বলছে। অবশ্য সে আমেরিকান সিটিজেন এবং সে আমেরিকান সিটিজেন যে পুরস্কার পায় নাই, সে পুরস্কার সে আমেরিকান সিটিজেনের চাইতেও বেশি গোলাম। সে যা কিছু করেছে সব আমেরিকার ইন্টারেস্টে আর তার পার্সোনাল ইন্টারেস্টে। আর তার অ্যাডভাইজারি যে কমিটি,
তারপরে বিভিন্ন কমিশনের লোককে ফ্রি লাইসেন্স দিছে। আপনি দেখেন আমার বিল্ডিংয়ে থাকতো, সেই বিল্ডিংয়ে সে ওই যে আপনার কি ওই যে যৌথ কমিটি বানাইছিল না আলী রিয়াজ, যে ওইটার ভিতরে ঢুকাইছিল সিনিয়র সচিব মর্যাদায়। হয়তো নিউ ইয়র্কের নামছে, নামার পরে তার গাড়িতে নামায় জামা কাপড় ছিঁড়ে দিছে। এখনো ইউনুস এসএসএফ নিয়ে দেখেন সিকিউরিটি নিয়ে চলে। হ্যাঁ, কি হ্যাংলা দেখেন আপনার সংসদ ভবনে দর্শক গ্যালারিতে বসে থাকে। আবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য মেঘনায় গেছে, তার মানে 3 ঘন্টা মানুষ ঠেলে যাইতে হয়েছে এসএসএফ নিয়েও, সেটাও আবার কয়ে দেয়। অনেক তোর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, তুই তো ক্ষমতায় ছিলি, লুটপাট তো ভালোই করছিস, আবার প্রধানমন্ত্রীর সাথে লাইন মারার কি দরকার? হ্যাঁ, অর্থাৎ সে চান্স পাইলে আবার থাকবে, প্রেসিডেন্ট হতে চাইবে, এটা বোঝা যায়, তার মতলব দেখেই বোঝা যায়। এই বাটপারে যদি আবার এই বিএনপি যদি কোনো কারণে গিলে এবং এটাকে যদি প্রেসিডেন্ট বানায় বা কোনো কিছু করে, তাহলে কিন্তু এই দেশের কোনো লোক ছাড়বে না। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব আনিস আলমগীর, যে বিষয়টি জনাব এম এ আজিজ উত্থাপন করলেন যে ডক্টর ইউনূস আবারও রাষ্ট্রপতি হওয়ার এক ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে, এমন কোনো সম্ভাবনা আপনি দেখেন? না, তৈরি হতে পারে না, তার ইচ্ছা। আমি সম্ভাবনা দেখি না, কিন্তু এই বাটপাড়ের ইতিহাস নাই কোনো দল, মানে কোনো পথ ছাড়ার। অনেক কষ্টে সে এই পথটা ছেড়ে গেছে, এবং ছেড়ে গেছে মানে বাধ্য হয়েছে, এবং বাধ্য হয়ে কি করছে, যেটা বেহায়ার মতো এসএসএফকে নিয়ে গেল এবং নিজেকে নিজে ডিক্লেয়ার করলো, তার মানে 1 বছরের জন্য। তো এই জন্য এখনো যদি রাস্তায় আসে, যদি এসএসএফ নিয়ে আসে, এসএসএফ কতটুকু তাকে সেভ করবে আমি জানি না, সে কিভাবে মানে নাহিদের আহ্বানে যদি রাস্তায় নামে। সো তার খায়েশ আছে। আমি ভেরি রিসেন্টলি ডাস্টবিন শফিকের এক আত্মীয়ের সাথে আমার দেখা হয়েছিল, তো বলল যে ইউনূস করবে, প্রেসিডেন্ট হতে পারে, এবং এই তৎপরতা চালাচ্ছে তারা। তো আমার আজিজ ভাইয়ের মতো আমারও কথা, মানুষ নেবে না ইউনূসকে, মানে মানুষ যে ক্ষোভে ফেঁপে উঠছে, এই দেশটাকে যে ধ্বংস করেছে 18 মাসে, যে তলানিতে নেমে গেছে, বাংলাদেশের অর্থনীতি যে ধ্বংস করে গেছে, যে বাটপার বলতো যে বাঙালিদেরকে নেওয়ার জন্য, বিদেশে নেওয়ার জন্য, মানে মানুষ মানে হয়ে গেছে, চাকরির করছে আবেদন আসছে। আপনি নিশ্চয়ই যে ভিডিওটা দেখেছেন, যে বাংলাদেশিদেরকে নেওয়ার জন্য বিদেশ করছে। এখন তো 25 সাল 26 সাল আসলে জানি কি হবে, এত লোক কোথা থেকে দেব আমরা। অথচ দেখেন সারা বিশ্ব থেকে বাঙালিরা আজকে, প্রবাসী বাঙালিরা নিগৃহীত, এবং বাংলাদেশের পাসপোর্ট অমর্যাদার মধ্যে আছে। বাংলাদেশিরা বিভিন্ন দেশে যেতে পারছে না, বাংলাদেশিরা ভিসা পাচ্ছে না, সাধারণ দেশ পর্যন্ত আমাদেরকে ভিসা দিচ্ছে না। আমার তো মনে হয় নেপাল, ভুটান ছাড়া বাংলাদেশে আর সামনের দিন এমন আসতেছে যে আমাদের শ্রীলঙ্কা পর্যন্ত আমাদের ভিসা নিতে গড়িমসি করতেছে। তো সামনের দিন এমন আসতেছে বাংলাদেশি পাসপোর্টেরও কোনো মর্যাদা থাকবে না। ইউনূস আমাদেরকে এমন একটা দেশ বানিয়ে দিয়েছে। এবং নির্বাচনের 3 দিন আগে যে বাণিজ্য চুক্তিটি হলো, সেই চুক্তির বিষয়ে আপনি বলছিলেন, বর্তমান বাস্তবতায় আমরা দেখলাম যে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রেও কিন্তু যুক্তরাষ্ট্রের অনুমতির এক ধরনের ব্যাপার ছিল। এটাই হচ্ছে বিষয়। উনি যে বলছেন যে উনি পররাষ্ট্রমন্ত্রী দোহাই দিয়ে বলছেন, মানে কোটেশন করে বলছেন, পররাষ্ট্রমন্ত্রী নিজে তো এটাতে জড়িত ছিল, উনিও তো ওই ইউনূসেরই একটা সাংঘাত ছিল। ইউনূসের সাংঘাত হিসাবে উনি এটা সাক্ষাৎ এই চুক্তির সঙ্গে ছিলেন। তো উনি এই চুক্তিতে এখন বিরোধিতা করতে পারেন না। এটা যদি গোলামি চুক্তি না হয়, তাহলে আমরা কেন অন্য একটা দেশ থেকে তেল কিনবো? তার জন্য আমেরিকার অনুমতি নিতে হবে। এবং আমেরিকানরা কেন, বাংলাদেশি ব্যবসায়ীরা এই চুক্তির বিরুদ্ধে যখন কথা বলছে, আমেরিকানরা ওই ব্যবসায়ীদেরকে হুমকি দিচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে মার্কিন দেশ সফরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেবে এরকম হুমকি দিচ্ছে, এবং তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে বলে হুমকি দিচ্ছে। তার মানে কি, আমরা তো গোলামির শৃঙ্খলে পড়েই গেছি অলমোস্ট। গোলামি চুক্তি নাই কি এরকম? এবং ক্ষমতা ছাড়ার কয়দিন আগে এই গোলামি চুক্তি যদি করে, এবং কি করেছেন সেটাও বলছেন না জাতিকে। এর থেকে অসহায় অবস্থায় তো বাংলাদেশ কখনো পড়ে নাই, যে আমার সার্বভৌমত্ব নিয়ে সংকট তৈরি হয়েছে। আমার দেশটাকে আপনি পাকিস্তান বানাতে চাচ্ছেন, একদিক দিয়ে উগ্র মৌলবাদী রাষ্ট্র বানাতে চাচ্ছেন, এবং সেটা 24 দিয়ে আপনি 71 মুছতে চাচ্ছেন, আরেক দিক দিয়ে বাংলাদেশটাকে আপনি আমেরিকার হাতে তুলে দিয়েছেন। এর থেকে আনফরচুনেট তো আর মানে এর থেকে আর দেশকে মানে ধ্বংস করার জন্য আর কি করা যায়? অর্থনীতি ধ্বংস, চাকরি বাকরি ধ্বংস, 12 লাখ বেকার রাস্তায় ঘুরছে, 2-4টা চাকরি হবে সেটারও অবস্থা নাই। বৈশ্বিক
পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তেলের ক্রাইসিস দেখা দিয়েছে, তেলের সঙ্গে সম্পর্কিত পৃথিবীর সব দেশের তেলের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু, তেলের দামের সঙ্গে বাজার মূল্য বাড়তেছে আর কমতেছে, এটা এই সবগুলো তো প্রতিক্রিয়া এমনভাবে পড়ছে, বাংলাদেশ কিভাবে সামনে এগিয়ে যাবে, স্বাভাবিক সরকার কিভাবে চলবে, সেটাতেই সমস্যা দেখা দিয়েছে। তার উপর আবার তথাকথিত আন্দোলন, অমুক তমুক নিয়ে ধুমকি, বাংলাদেশে মানুষ এগুলো নেবে না। এবং ইউনূসের বিচার আজকে হয় নাই বা আজকে হতে হয়তো বাধা হচ্ছে, একদিন না একদিন বাংলাদেশে তার বিচার হবে, সে যদি বেঁচে থাকে। 111-এর বিচার হবে আমরা কি ভেবেছিলাম? আজকে 111-এর কুশলীদের এখন জেলে যেতে হচ্ছে না, ওরা ওদের বিচারের সম্মুখীন হয়েছে না। ইউনূস এবং তার সাংঘাত যারা এই দেশকে তাদের বাপের তালুক মনে করেছিল এবং মানে অব্যবস্থাপনা, দুর্নীতি যা ইচ্ছা তা করে গিয়েছিল, সেগুলোর বিচার হবে। আজকে আমি কথা বলছিলাম যে আমাদের ক্রিকেট বোর্ডের ব্যক্তিদের সাথে, কয়েকজনের সাথে দেখা হয়েছে একটা অনুষ্ঠানে, তারা সবাই আফসোস করতেছে যে একটা বিশ্বকাপ খেলা খেলতে পারে না আসিফ নজরুলের মতো বাটপাড়ের জন্য, সে বলে যে জাতীয়তাবাদের দোহাই দিয়ে এটা করছে না। এটা তো একটা কৌশলী বিষয় হতে হবে। ভারত যদি আমাদেরকে মর্যাদা দিতে না চায়, তাহলে তার জন্য কি আমি আমার রাইটস হ্যাম্পার করব? আমার রাইটস রেখেই তো আমি তার সাথে ফাইট করব, যতটুকু পারি ততটুকু করব। এবং খেলাটা বিশ্বকাপ খেলতে দিল না বাংলাদেশের প্লেয়ারদের। আবার যখন এটা তাকে বলতেছে, সে বলছে না, খেলোয়াড়দের ইচ্ছা ছিল না যাওয়ার জন্য, এবং বলছে আমি যাই নাই। আবার কোচরা তাকে বলতেছে মিথ্যুক। এই যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, ক্রিকেট নিয়ে তো আবার একটা নানা ধরনের ঝামেলার মধ্যে পড়ছে, ক্রিকেট বোর্ড নিয়ে নানা কিছুর মধ্যে। সে এত অসন্তোষ সর্বত্র। কোন একটা সেক্টর, আপনি কি আমাকে বুকে হাত দিয়ে বলেন, আপনি কোন একটা সেক্টর ইউনূস ভালো করে গিয়েছে যেটা নিয়ে আমি, আজিজ ভাই বা আদার্স ওর প্রশংসা করব? রাজনীতি ধ্বংস করে দিয়েছে, সোসাইটিকে ধ্বংস করে দিয়েছে, এবং একটা দলকে নিঃশেষ করতে গিয়ে সে সমাজে হানাহানি তৈরি করে দিয়েছে, লক্ষ লক্ষ লোককে জেলে পুরে রাখছে, আইন বলে কোনো কিছু নাই, এবং বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে গেছে, এবং এখন আবার মানে ছাড়ছে, গণতন্ত্র শিখাচ্ছে, সংস্কার শিখাচ্ছে, এবং এই জিনিসগুলো সংস্কার করতে হবে একটা লিস্টই দিয়ে গেছে, যে নিজে এগুলো কার্যকর করে না, যে নিজে এগুলো বিশ্বাস করে না, সেগুলো আবার একটা নির্বাচিত সরকারকে বাস্তবায়ন করতে যাচ্ছে। নির্বাচিত সরকার তার ইচ্ছে অনুযায়ী বাস্তবায়ন করবে এবং জনস্বার্থে যেগুলো দরকার সেটাও নিবে, এবং তাকে আমাকে ইম্পোজ কিভাবে করি? 2 দিন হয় নাই এখনো, সে তো বলে নাই যে আমি এটা করবো না, এটা করবো না, এটা করবো না। আমি করব, আমার বাস্তবতার নিরিখে করব। এবং এরা যে এটা করে গিয়েছিল, 133টার যেই অধ্যাদেশ জারি করে গিয়েছিল, বা এই যে সংস্কার কমিশন করেছিল, কোন ম্যান্ডেটের বলে করেছিল? জাতীয় শুনেন, আমি আপনাকে বলি, বাংলাদেশের দুইটা বড় পার্টি এই বিতর্কের মাঝে আমার কথাটা শেষ করতে দেন, কি আসলে ধামাচাপা পড়ে যাচ্ছে। আমি একটা মিনিট, বাংলাদেশের দুইটা বড় পার্টি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আপনি তাদেরকে এই সংস্কারের বাইরে রেখেছেন। তারা কি ভারতীয় নাগরিক না পাকিস্তানি নাগরিক? তাদের মতামত কোথায়? আপনি তো সংস্কার করছেন টোকায় পার্টি কতগুলোকে নিয়ে। এখানে জামাত আর বিএনপি ছাড়া আর কে আছে? এগুলোর কে গণে? এর এই টোকায় পার্টি কতগুলোকে নিয়ে আপনি সংস্কার কর্মী গেছেন, আপনার কোনো ম্যান্ডেট নাই, আপনারটাই বাস্তবায়ন করতে হবে। আপনারটা কেন বাস্তবায়ন করবে? জনগণ ভোট দিয়ে যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে, তারা যা ইচ্ছা করবে, কারণ তাদের যা ইচ্ছা করার ক্ষমতা দিয়ে আমরা তাদেরকে সংসদে পাঠিয়েছি। সংস্কারের এই আলোচনায় অর্থনৈতিক সংকটগুলো কোনোভাবে আসলে চাপা পড়ে যাচ্ছে কিনা, বা সে বিষয়গুলো সামাল দিতে সরকারের পদক্ষেপ কি হওয়া উচিত, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র রেডিও পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আনিস আলমগীর, যে প্রসঙ্গে প্রশ্ন রেখে গিয়েছিলাম, আপনি বলছিলেন অন্তর্বর্তী সরকারের সময়কালীন অর্থনীতিতে বেহাল দশা। সেই জায়গা থেকে 2 মাস বয়সী সরকার এবং ইরান যুদ্ধের একটা প্রভাব যেহেতু রয়েছে, বৈশ্বিক সংকট যেহেতু চরম আকার ধারণ করেছে, সবকিছু মিলিয়ে অর্থনৈতিক সংকট সামাল দিতে আসলে কি পদক্ষেপ গ্রহণ করা জরুরি? অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা উচিত, যেগুলো সরকার নিজে চিন্তা করছেন বিদায় তো রেশনিংয়ে গেছেন, চিন্তা করছেন বিদায় যে স্কুল কলেজ নিয়ে চিন্তা করছেন, স্কুল দোকানপাট নিয়ে চিন্তা করছেন। আমার মনে হয় যে তাদের আরও মানে ইনক্লুসিভ চিন্তা করা উচিত, কিভাবে এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি। আর তেলের যে সংকট, সেটা ইন্ডিয়ার সাথে বা অন্য যে রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে, সেখান থেকে দ্রুত কীভাবে আনা যায় সেটা চিন্তা করা উচিত, কারণ তেলের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য নির্ভর করছে।
আপনার গ্যাসের সঙ্গে সমস্ত কিছু আছে, এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় যে ব্যাঘাত ঘটবে সেগুলো একসঙ্গে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এবং আমার মনে হয় যে আমরা একটু রয়ে সয়ে চলি, দেখি কি করা যায়। এখনই মন্তব্য করার মতো যে পুরো পরিস্থিতি তৈরি হয়েছে তাও না। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। জনাব এম এ আজিজ, মুক্তিযুদ্ধ সংজ্ঞায় জামায়াতের নোট অফ ডিসেন্ট, অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে হানাদার ও তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। জামায়াতে ইসলামী নোট অফ ডিসেন্টে বলেছে অধ্যাদেশটি বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন ছাড়া পাশ করা হলে মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামীর মতো রাজনৈতিক দলগুলো পাকিস্তানের হিসেবে বিদ্যমান থেকে যাবে, যা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। দেশের মধ্যে রাজনৈতিক ঐক্য সম্প্রীতির স্বার্থে আমরা অধ্যাদেশটি পরিবর্তিত আকারে পাশের পক্ষে অবস্থান নিয়েছে। কি মন্তব্য করবেন এই বিষয়ে? 133টা অধ্যাদেশে তাদের যেটা পছন্দ এটা বাতিল করা যাবে না, কিন্তু আমার কাছে অরিজিনাল যে পাকিস্তানি ফোর্সেস সারেন্ডার করছে ওই ডকুমেন্টটার ফটোকপি আছে। সেখানে তো যাদের কথা বললো তাদের নাম উল্লেখ আছে। পাকিস্তানি বা প্রাদেশিক সরকারের যে জামাত ইসলাম ছিল, জামাত ইসলাম তারা সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানি বাহিনীকে তারা সাহায্য করবে, এবং পাকিস্তানি বাহিনী যেখানে সারেন্ডার হয়, সারেন্ডারের ডকুমেন্টে বলা আছে যে তাদেরকে, অর্থাৎ পাকিস্তানি সোলজারদেরকে যারা সাহায্য করেছে এবং যারা প্যারামিলিটারি ফোর্সেস থেকে শুরু করে এই যে শান্তি বাহিনী অমক টমক যারা সহযোগ করছে সবাই সারেন্ডার করবে। তারা তো এটার দোসর, পাকিস্তানের দোসর, সুতরাং এটা তো সংশোধন তারা চাইবেই। কিন্তু আমার বক্তব্য হলো এটা এখনো অধ্যাদেশটা আপনি দৃষ্টিতে আনলেন, আমি তো দেখিনি এই দৃষ্টিটা আছে, তো এটা তো পাশ হওয়া উচিত, কারণ এটাই তো সত্য ইতিহাস। এটা তো আমি মনে করি ইউনিট সরকার সঠিক অধ্যাদেশ জারি করছে, এটা তো সঠিক, কারণ এটা তো অরিজিনাল আপনার যে সারেন্ডার ডকুমেন্ট তার সাথে তো মেলে। তারা তো এটার মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন, ধ্বংসযজ্ঞ, এগুলো সব চালাইছে, সব কিছু সহযোগিতা করছে। তাদের বিচার হবে না? তারা তো পাকিস্তানি হয়েছে, তারা তো তখন পাকিস্তানের রক্ষা করতে চেয়েছে। তারা পাকিস্তানে এখন এইটা পাশ হলে তারা পাকিস্তান রক্ষা করতে চাইলে এখন নোট অফ ডিসেন্ট কেন? না, এখন নোট অফ ডিসেন্টে কিছু আসা যায় না তো, এখন নোট অফ ডিসেন্টে কিছু আসা যায় না। অধ্যত্তর জারি হয়েছে, হয় পাস হবে নাহলে রিজেক্ট হবে। না আজিজ ভাই, আরেকটা জিনিস আপনি খেয়াল করেন তো, এই নামে দলগুলো যে সংকটে যদি পড়ে যাবে তো এই নামে দল করবি কেন? নতুন নামে কর, কারণ যে দলটা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যে নামের দলগুলো, তো সেই নামের দলগুলো স্বাধীন বাংলাদেশ কিভাবে করবো? তোমরা তো স্বাধীন বাংলাদেশে বিশ্বাসই করো নাই। তো স্বাধীন বাংলাদেশে যে সমস্ত দলগুলো বিশ্বাস না করে পাক হানাদার বাহিনীকে সহায়তা করেছে, আলবদর, আল শামস নানা বাহিনী করে মিলিটারিকে সহযোগিতা করেছে, এবং জামাতে ইসলামী, নেজামে ইসলামী, আরও যেগুলো আপনি বললেন, তো এই নামে এই দলগুলোই তো নিষিদ্ধ করতে হবে। তাহলে অন্যরা তো বলতে পারে যে এই দলগুলো স্বাধীন বাংলাদেশে এই নামে দল থাকা উচিত না। তো ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এখন খালি জামাত ইসলাম আছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করেছে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। প্রশ্ন আসে, রাজনৈতিক দল নিষিদ্ধ কিংবা রাজনৈতিক দলের কার্যক্রম আইন করে শাস্তিযোগ্য অপরাধ করে চিহ্নিত করার পদক্ষেপ দেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? এটা বড় ধরনের প্রভাব পড়বে। এটা তো যদুমধু রাজনৈতিক দল না, এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে যার সম্পর্ক সেরকম একটা রাজনৈতিক দল, বাংলাদেশকে যে মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, এবং বাংলাদেশের ইতিহাসে এত বছর ধরে যারা ক্ষমতায় ছিল, এবং প্রধান রাজনৈতিক দল দুটির মধ্যে একটি। সো আপনি তাকে যদি কোনো আইন করে যদি বাতিল করতে যান, সেটা বুমেরাং হবে, এবং এটার ফিডব্যাক যেটুকু আসবে এটা সামাল দেওয়া বর্তমান সরকারের পক্ষে আমি মনে করি কঠিন হবে, এবং বর্তমান সরকার এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আমি বিশ্বাস করি। আমি চাই একটা ইনক্লুসিভ সোসাইটি, সেখানে বরং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কিভাবে সহ অবস্থান করে এই দেশটা আমরা এগিয়ে যাব সেই চিন্তা করা উচিত। যেটা আমি বলছিলাম আপনাকে, 8-9 কোটি মানুষের যদি আপনি অধিকারই দেবেন না, আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন আওয়ামী লীগের সাপোর্টার তো এরকম আছে, তো এত লোককে আপনি রাজনৈতিক বিশ্বাসই দিবেন না, তো সেই একটা দেশ কি করে আপনি চলবে? শান্তিপূর্ণ হতে পারে না। জনাব এম এ আজিজ, অধ্যাদেশটি পাশ হলে আওয়ামী লীগ নিষিদ্ধের দায় কি বিএনপির উপর বর্তাবে? না, দেখেন ইউনূস সরকার, তিনি কিন্তু নির্বাহী আদেশে
আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করেছে। সে তো পারত, কারণ ট্রাইব্যুনালের মাধ্যমে, কোর্টের মাধ্যমে তাকে নিষিদ্ধ, আওয়ামী লীগের নিষিদ্ধ করে, সেটা করে নাই। সে অধ্যাদেশ জারি করে রাখছে লুকায়া, এখন এটা বিএনপির ঘাড়ে দিয়ে পাশ করাতে চায়। আমি আগাগোড়াই বলেছি, আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, একটা রাজনৈতিক দল আরেকটা দলের নিষিদ্ধ চাইতে পারে না। হ্যাঁ, আমার পক্ষে যে ক্রাইম করবে তার বিচার হবে, ফৌজদারি অপরাধ করবে তার বিচার হবে, কিন্তু একটি দল তো আরেকটা দলকে নিষিদ্ধ বিগত সময় আমরা বিএনপি মহাসচিবের মুখেও কিন্তু একথা শুনেছি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। না, তো এই জন্য আমি বলছি যে এখন আমরা যদি এই ইউনূস সাহেব যদি নেপালের মতো করত, 6 মাসের ভিতরে নির্বাচন দিত, তাহলে কিন্তু আওয়ামী লীগ ঠিক কমিউনিস্ট পার্টি অফ নেপাল যে অবস্থা হয়েছে, হেরে গেছে, অল্প কয়েকটা সিট পেয়েছে, ওরকমই সিট পাইতো। এখন আপনি তারে মোটা তাজা করছেন। আওয়ামী লীগের সাপোর্টার তো প্রত্যেক ফ্যামিলির ভিতরে আছে। আপনি এটা নিষিদ্ধ, যারা পালা গেছে গেছে, যারা ক্রাইম করে নাই, যে জন্মগত অধিকার আছে, যে দেশের নাগরিক, তার রাজনীতি করার অধিকার নাই, তার বিশ্বাস নাই, তার নাগরিকত্ব মানবাধিকার কেড়ে নেবেন, এটা তো সম্ভব না। আমার কথা হচ্ছে তাকে রাজনীতিতে মোকাবিলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ, ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।